Padre nuestro que estás en el cielo, santificado sea tu nombre. কল্পনা করুন আপনি এমন এক গহীন জঙ্গলে আটকে পড়েছেন যার কোনো শেষ নেই, আর রাত নামলেই একটি কাচের ঘরের ভেতর আপনাকে পর্যবেক্ষণ করছে লোকচক্ষের অন্তরালে থাকা কিছু রহস্যময় সত্তা, ঠিক যেমনটা মানুষ দেখে চিড়িয়াখানার খাঁচায় বন্দি প্রাণীদেরকে। আইরিশ লোকগাথা ও সাইকোলজিক্যাল থ্রিলারের অনন্য মিশ্রণে তৈরি 2024 সালের মুভি দ্য ওয়াচার্স। ইশানা নাইট স্যালোমনের পরিচালনায় ও ডাকোটা ফানিংয়ের দুর্দান্ত অভিনয়ে তৈরি এই সার্ভাইভাল হরর মুভিটি কতটা রোমাঞ্চকর চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরু হয় একটি ঘন জঙ্গল দেখানোর মাধ্যমে, যেখানে চারপাশ জুড়ে ছিল গভীর নীরবতা। দূর দূরান্ত পর্যন্ত কেবল ঘন গাছপালা দিয়ে ঢাকা, এবং তাদের মাঝখান থেকে বাইরে বের হওয়ার জন্য কোনোই রাস্তা নেই। তখনই এক ব্যক্তি নিজের জীবন বাঁচাতে অত্যন্ত দ্রুতগতিতে সেই জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিলেন। তার মনে হচ্ছিল হয়তো সামনে এগোলেই তিনি এই জঙ্গল থেকে বেরোনোর জন্য কোনো রাস্তা পেয়ে যাবেন, কিন্তু জঙ্গলটি এতটাই ঘন ছিল যে সব দিকে একই রকমের গাছ নজরে আসছিল, এবং তিনি বুঝতেই পারছিলেন না যে তিনি কোন দিকে যাচ্ছেন। এরপরে ওই ব্যক্তিটি সূর্যের দিকে তাকিয়ে দিক নির্ণয়ের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছিল। দৌড়ানোর সময় তার নজর একটি বোর্ডের ওপর পড়ে, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। এর মানে ছিল এই জায়গা থেকে ফিরে যাওয়া অসম্ভব। এটি পড়ার পরে সে ব্যক্তি প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর পুরো জঙ্গলে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। তখনই হঠাৎ অনেকগুলো পাখি একসাথে সেখান থেকে উড়তে শুরু করে। আশ্চর্যের বিষয় ছিল যে পুরো জঙ্গলে কোনো মানুষ বা প্রাণী কিছুই দেখা যাচ্ছিল না। এখন সেই ব্যক্তির মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এই জঙ্গলে এমন কি জিনিস আছে যার ভয়ে পশু পাখিরাও সেখান থেকে পালিয়ে গেছে। এই ভেবে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের জীবন বাঁচাতে আবারও দৌড়াতে থাকেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর সামনে যা দেখেন তাতে তিনি হতবাক হয়ে যান। তার সামনে আবারও সেই পয়েন্ট অফ নো রিটার্নের বোর্ডটি দাঁড়িয়ে আছে, যা তিনি কিছুক্ষণ আগেই পার করে এসেছিলেন। এখন তিনি বুঝতে পারেন যে এই জঙ্গল থেকে তিনি আর বেরোতে পারবেন না। বারবার দৌড়ানোর পরও তিনি ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছিলেন। সকাল হওয়া পর্যন্ত কোথাও লুকিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবেন। তিনি জঙ্গলে লুকানোর জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজতে থাকেন, কিন্তু চারপাশে শুধু বড় বড় গাছই ছিল। অবশেষে তিনি একটি গাছে চড়ার চেষ্টা করেন, কিন্তু তার ভারসাম্য নষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। নিচে পড়ার কারণে তিনি বেশ আঘাত পান। এরই মাঝে জঙ্গলের নীরবতা ভেঙে একটি অদ্ভুত গুনগুন আওয়াজ হতে থাকে। ধীরে ধীরে মাটিও কাঁপতে শুরু করে, যা তার ভয়কে আরও বাড়িয়ে দেয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে লুকিয়ে থাকা কোনো এক অজানা বস্তু তাকে ধরে ফেলে এবং টেনে হিঁচড়ে জঙ্গলের গভীরের দিকে নিয়ে যায়। সেই বস্তুটি আসলে কি ছিল সেটা আমাদেরকে দেখানো হয় না, কিন্তু সেই ব্যক্তির করুণ চিৎকার শুনে এটা নিশ্চিত হওয়া যায় যে তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এখন গল্প আমাদেরকে একটি শহরে নিয়ে যায়, যেখানে মিনা নামের এক তরুণী একটি পাখির দোকানে কাজ করে। তখনই তার বস তার কাছে এসে জানায় যে একটি হলুদ টিয়া পাখিকে অনেক দূরের একটি চিড়িয়াখানায় পৌঁছে দিতে হবে। মিনা কোনো দেরি না করেই কাজটি করার জন্য তৈরি হয়ে যায় এবং এরপর সে তার যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহর থেকে বেরোনোর পর মিনা তার যাত্রায় এগিয়ে যেতে থাকে। পথে সে রাস্তার পাশে এবং দেয়ালে অনেক মানুষের ছবি দেখতে পায়। এগুলো ছিল সেই সব মানুষের ছবি যারা এই পথে আসার পর আর কোনোদিনই বাড়ি ফিরতে পারেনি। তবে মিনা এসব বিষয়ে খুব একটা মনোযোগ না দিয়ে নিজের যাত্রা অব্যাহত রাখে। টিয়াটিকে তাড়াতাড়ি চিড়িয়াখানায় পৌঁছানোর জন্য সে ম্যাপে দেখানো একটি শর্টকাট রাস্তা বেছে নেয়, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই শর্টকাটই তার জীবনের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত হতে চলেছে। শর্টকাট রাস্তা ধরে চলতে চলতে মিনা একটি ঘন জঙ্গলে পৌঁছে যায়। এটি সেই একই জঙ্গল যেখানে শুরুতে আমরা সেই ব্যক্তিকে রহস্যময়ভাবে অদৃশ্য হতে দেখেছিলাম। জঙ্গলে ঢোকার সাথে সাথেই মিনা তার ভুল বুঝতে পারে। সে তার মোবাইলে লোকেশন চেক করার চেষ্টা করে, কিন্তু সেখানে নেটওয়ার্ক সিগন্যাল একদমই ছিল না। শুধু তাই নয়, তার গাড়ির রেডিওটিও হঠাৎ বন্ধ হয়ে যায়।
এরপর মিনা আরও কিছুটা এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার গাড়িটিও নষ্ট হয়ে রাস্তার মাঝেই বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে মিনা গাড়ি থেকে বের হয় এবং চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষই তার নজরে আসে না। তখনই তার নজরে সামনে থাকা একটি বোর্ডের উপর পড়ে, যাতে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। এটি সেই একই বোর্ড যা আমরা আগেই দেখেছি। মিনা কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে, তাই সে তার হ্যান্ডব্যাগ এবং টিয়া পাখিটি নিয়ে হাঁটা শুরু করে। কারো সাহায্যের আশায় সে পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। কিছুটা পথ চলার পর সে যখন পিছন ফিরে তার গাড়ির দিকে তাকায়, তখন সে হতবাক হয়ে যায়, কারণ তার গাড়িটি হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। এটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। ঠিক তখনই অনেকগুলো পাখি তার মাথার উপর দিয়ে উড়ে যায় এবং কিছুটা দূরে সে কোনো এক মানুষের ছায়া দেখতে পায়। মিনা আর দেরি না করে তার দিকেই দৌড়ায় এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু সে যখনই তার কাছাকাছি পৌঁছায়, তখনই ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর মিনা আরও একটু এগিয়ে যায় এবং জঙ্গলের মাঝখানে একটি বাড়ি দেখতে পায়। বাড়ির দরজায় এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন। তিনি আতঙ্কিত মিনাকে বলেন, যদি বেঁচে থাকতে চাও তবে দ্রুত ভেতরে চলে আসো। মিনা আগে থেকেই খুব ভয় পেয়েছিল, তাই সে কিছু না ভেবেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার সাথে সাথেই বৃদ্ধা মহিলাটি দরজাটি লক করে দেন। ভেতরে ঢোকার পর মিনা জায়গাটি ভালো করে দেখে। জায়গাটি বেশ অদ্ভুত ছিল। ঘরের ভিতরে একটি বড় আয়না লাগানো ছিল এবং সেখানে আগে থেকেই আরো দুজন মানুষ উপস্থিত ছিল। তখন সেই বৃদ্ধা মিনাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি জানান যে এই মেয়েটির নাম হলো চিয়ারা এবং ছেলেটির নাম হলো ড্যানিয়েল। তার নিজের নাম জানান ম্যাডেলিন। মিনা তখনও খুব ভয় পাচ্ছিল। সে তার কাছে জানতে চায় যে তারা কারা, এখানে কিভাবে এলো এবং এই জায়গাটি আসলে কোথায়। এর জবাবে ম্যাডেলিন জানায় যে এই জায়গাটির নাম হলো দ্য কূপ। কিন্তু মিনা আর কোনো প্রশ্ন করার আগেই ম্যাডেলিন দ্রুত বলে যে তাদের হাতে একেবারেই সময় নেই। সে সবাইকে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে বলে, কারণ ওয়াচাররা তাদের দেখতে আসছে। এ কথা শোনা মাত্রই মিনা অবাক হয়ে জানতে চায় যে কারা তাদেরকে দেখতে আসছে, কিন্তু ম্যাডেলিন তার কোনো উত্তর দেয় না। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে শুরু করে। মিনা ভয়ে জানতে চায় যে এটি কিসের শব্দ। চিয়ারা জানায় যে তাদেরকে ওয়াচার বলা হয়। তারা আয়নার ওপার থেকে তাদের সবাইকে দেখতে পায়, কিন্তু এরা কখনোই ওয়াচারদেরকে দেখতে পায় না। প্রত্যেক দিন যখন সূর্য ডুবে যায়, তখন ওয়াচাররা এখানে আসে এবং তাদেরকে দেখতে থাকে। এরই মধ্যে বাইরে থেকে জোরে জোরে হাততালি দেওয়ার শব্দ শোনা যায়। মিনা আবারও জানতে চায় যে এটি কিসের শব্দ। তখন ম্যাডেলিন জানায় যে ওয়াচাররা তাদের এখানে আসার খুশিতে উল্লাস করছে। মিনা এসব শুনে কিছুই বুঝতে পারছিল না। তার সাথে এসব কি ঘটছে তা তার কাছে সম্পূর্ণ অস্পষ্ট ছিল। এখন সে শুধু সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। সকাল হওয়ার সাথে সাথেই সবাই বাড়ি থেকে বাইরে আসে। ম্যাডেলিন মিনাকে জানায় যে ওয়াচাররা কেবল রাতেই বের হয়। দিনের বেলায় তারা জঙ্গলে স্বাধীনভাবে ঘুরতে পারে, কিন্তু মিনার একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে এই জঙ্গল থেকে বের হওয়া। তাই সে টিয়া পাখিটি নিয়ে দেরি না করে রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে। মিনাকে যেতে দেখে ড্যানিয়েল ও চিয়ারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ম্যাডেলিন তাদের নিষেধ করে, যেন তার আগে থেকেই সব জানা ছিল যে এই জঙ্গল থেকে কেউ বেরোতে পারবে না। এবং মিনা শেষ পর্যন্ত হার মেনে সেই বাড়িতেই ফিরে আসবে। যাওয়ার সময় ম্যাডেলিন মিনাকে সতর্ক করে দেয় যে এই জঙ্গল থেকে বের হওয়ার কোনোই রাস্তা নেই। সে মিনাকে হুঁশিয়ার করে দেয় যে রাত হওয়ার আগেই সবাইকে এই বাড়িতে ফিরে আসতে হবে। যদি সে রাতের বেলায় বাইরে থেকে যায় তবে তার জীবন বিপন্ন হবে এবং ওয়াচাররা তাকে জ্যান্ত ছাড়বে না। কিন্তু মিনা কারোর কথাই শোনে না। সে টিয়া পাখিটি নিয়ে পথ খুঁজতে থাকে। অনেক সময় হাঁটার পর হঠাৎ তার সামনের রাস্তা শেষ হয়ে যায়। সে তখন একটি উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। সেখান থেকে সে চারদিকে তাকিয়ে দেখে, কিন্তু সব দিকেই কেবল ঘন জঙ্গল দেখা যাচ্ছিল। বেরোনোর জন্য কোনোই রাস্তা ছিল না। এটি দেখে মিনা হতাশ হয়ে সেখানেই বসে পড়ে। হঠাৎ তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব হয় এবং এক মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে যায়। সে ভয় পেয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সে তো ম্যাডেলিন ছিল।
ম্যারিলিন তাকে আশ্বস্ত করে যে সে এখানে একা নয়। এই জঙ্গলে আটকে থাকা প্রত্যেকেই এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হয়নি। এরপর ম্যাডিলিন মিনাকে জঙ্গলের ভেতর একটি জায়গায় নিয়ে গিয়ে পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ডগুলো দেখায়। সে জানায় যে জঙ্গলের চারদিকে এমন বোর্ড লাগানো আছে এবং ঠিক মাঝখানে তাদের বাড়িটি অবস্থিত। অর্থাৎ তারা যে কোনো দিকেই যাক না কেন, ঘুরে ফিরে সবাইকে এই জঙ্গলেই ফিরে আসতে হয়। ম্যাডিলিন মিনাকে জানায় যে এই বোর্ডগুলো বাড়ি থেকে প্রায় অর্ধেক দিনের পথ দূরে, তাই কখনো হারিয়ে গেলে যেন এই বোর্ডগুলো মনে রাখে, কারণ এগুলোই বাড়ি ফেরার পথ। এটি শুনে মিনার মনে আরেকটি প্রশ্ন জাগে, কে এই জায়গাটি তৈরি করেছে? ম্যাডিলিন জানায় একজন প্রফেসর এটি বানিয়েছিলেন। সে আর বিস্তারিত কিছু না বলে কথাটি এখানেই শেষ করে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে এবং সূর্য ডোবার আগেই চারজন বাড়িতে ফিরে আসে। সেই রাতে চিয়ারা সবার সামনে নাচতে শুরু করে। মিনার কাছে বিষয়টি অদ্ভুত মনে হলে চিয়ারা ব্যাখ্যা করে যে ওয়াচাররা এসব দেখতে পছন্দ করে। বাড়ির ভেতরে তারা যা খুশি করতে পারে, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, কখনোই আয়নার দিকে পিঠ করে দাঁড়ানো যাবে না, কারণ ওয়াচাররা তাতে প্রচণ্ড রেগে যায়। প্রতিদিন রাতে ওয়াচারদের ভয় যেমন ছিল, দিনেও তাদের জীবন সহজ ছিল না। খাবারের সন্ধানে তাদের প্রতিদিন জঙ্গলে যেতে হতো। পরের দিন চিয়ারা ও মিনা খাবারের খোঁজে জঙ্গলে বের হয়। পথের মাঝে মিনা জানতে চায় ওয়াচাররা আসলে কি চায়। চিয়ারা জানায় যে সে নিজেও জানে না, তবে ম্যাডিলিনের ধারণা অনুযায়ী ওয়াচাররা কেবল তাদেরকে পর্যবেক্ষণ করে। তারা মানুষের প্রতিটি ছোট বড় কর্মকাণ্ড লক্ষ্য করে এবং মানুষের জীবনযাত্রা শেখার চেষ্টা করছে। এরপর চিয়ারা আরও একটি ভয়ের তথ্য দেয় যে ওয়াচারদেরকে সরাসরি দেখা অসম্ভব। কেউ যদি তাদেরকে দেখে ফেলে তবে সে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যাবে, কারণ ওয়াচারদের আসল রূপ অত্যন্ত ভয়ঙ্কর। এরপর চিয়ারা মাটির গভীরে থাকা গর্তগুলো মিনাকে দেখায়, যেখানে দিনের বেলায় সূর্যের আলো থেকে বাঁচতে ওয়াচাররা লুকিয়ে থাকে। কথার ফাঁকে মিনা জানতে পারে যে চিয়ারা এখানে 5 মাস আগে তার স্বামী জনের সাথে এসেছিল, কিন্তু 6 দিন আগে জন রাস্তা খুঁজতে বেরিয়ে আর ফেরেনি। এখানে আমরা বুঝতে পারি যে গল্পের শুরুতে যে ব্যক্তি দৌড়াচ্ছিল সে জনই ছিল এবং সম্ভবত সে আর জীবিত নেই। বাড়িতে ফেরার পর ম্যাডিলিন সবাইকে 3টি নিয়ম মনে রাখতে বলে। সে 3টি নিয়ম হলো রাতের বেলায় দরজা না খোলা, আয়নার দিকে পিঠ না করা এবং দিনের বেলা গর্তের ধারে না যাওয়া। মিনা ম্যাডিলিনের কথায় বিশ্বাস করে না, তাই সে নিয়ম ভেঙে আয়নার দিকে পিঠ করে ঘুমায়, কিন্তু সাথে সাথে আয়নায় জোরে আঘাতের শব্দ হতে থাকে। ম্যাডিলিন দ্রুত মিনাকে আয়নার দিকে মুখ করে দাঁড়াতে বলে। এরপর রাত কোনো মতে কেটে যায়। পরের দিন মিনা ও ড্যানিয়েল গর্তের খোঁজে বের হয়। সেখানে মিনা দড়ি দিয়ে নিচে নেমে অনেক পরিত্যক্ত জিনিস খুঁজে পায়। তার মধ্যে একটি ক্যামেরাও ছিল। রাতে তারা সেই ক্যামেরা টিভির সাথে সংযুক্ত করে ওয়াচারদেরকে দেখার চেষ্টা করে। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ হয় এবং ক্যামেরায় জনের মতো একজনকে দেখা যায়। চিয়ারা দরজা খুলতে চাইলেও ম্যাডিলিন তাকে বাধা দেয়। চিয়ারা যখন জনের মতো দেখতে সেই ব্যক্তিকে একটি গোপন প্রশ্ন করে, তখন সেই ব্যক্তি উত্তর দিতে ব্যর্থ হয়। এতে বোঝা যায় যে সে জন নয়, বরং রূপ পরিবর্তনকারী এক ওয়াচার। ওয়াচারটি ক্যামেরা ভেঙে ফেলে। সে সময় ক্যামেরায় ওয়াচারের যেটুকু রূপ দেখা গিয়েছিল তাতে সবাই অবাক হয়ে যায়। ম্যাডিলিন জানায় যে ওয়াচাররা প্রাচীন ফেয়ারি বা পরিজাতি, যারা সূর্যের আলোতে বাঁচতে পারে না। তারা মানুষের মতো জীবন কাটানোর জন্য মানুষের চলন বলন শিখছে। হঠাৎ তারা মেঝের কার্পেটের নিচে একটি গোপন বাংকার খুঁজে পায়। সেখানে প্রফেসর মার্টিনের রেখে যাওয়া খাবার ও কম্পিউটার ছিল। কম্পিউটারের ভিডিও থেকে জানা যায় যে প্রফেসর নিজেই এই জঙ্গল ও ওয়াচারদের উপর গবেষণা করছিলেন এবং টাকার লোভ দেখিয়ে মানুষকে এখানে নিয়ে আসতেন। সর্বশেষ ভিডিওতে প্রফেসর নিজেকে ও সেই ফেয়ারিটিকে মেরে ফেলার পরিকল্পনা করেন এবং এখান থেকে বেরোনোর জন্য একটি উপায়ও বলে যান। তিনি বলেন যে এখান থেকে বেরোনোর উপায় হলো শামুকের মতো পাখিদের অনুসরণ করা। এরপর প্রফেসর
নিজেও আত্মহত্যা করেন। সকালে তারা বাড়িটিকে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পায়। তারা পাখিদের অনুসরণ করে সেই নদী পর্যন্ত পৌঁছে যায়। ড্যানিয়েল সেই জনরূপে আসা ওয়াচারকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেয়। বাকিরা নৌকা নিয়ে নদী পার হয়ে যায়। শহরে ফিরে মিনা প্রফেসরের ইউনিভার্সিটিতে যায় সব প্রমাণ ধ্বংস করতে। সেখানে সে জানতে পারে যে মেডিলিন আসলে প্রফেসরের স্ত্রী ছিল না। প্রফেসরের আসল স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছিল। প্রফেসর শোকাতুর হয়ে একটি ছোট্ট ফেয়ারিকে বন্দি করে এবং নিজের স্ত্রীর রূপ নিতে বাধ্য করেছিলেন। মিনা যখন চিয়ারাকে এটি বলতে যায় তখন ম্যাডিলিন নিজেই সেখানে হাজির হয়। সে মিনা ও চিয়ারাকে বন্দি করার চেষ্টা করে। ম্যাডিলিন জানায় যে প্রফেসর তাকে ধোঁকা দিয়েছিলেন, তাই সে প্রফেসরকে হত্যা করেছে। মিনা বুঝতে পারে যে সে নিজেও একজন হাফলিং, অর্থাৎ মানুষ ও ফেয়ারির সংকর, যার কিনা রূপ পরিবর্তন করারও ক্ষমতা আছে। মিনা ম্যাডেলিনকে জানায় যে সে একা নয়, বিশ্বে এমন আরো অনেকেই আছে। সত্য জানার পর ম্যাডেলিন ডানা মেলে সেখান থেকে উড়ে যায়। কয়েক সপ্তাহ পর মিনা তার বোনের সাথে থাকা শুরু করে, কিন্তু সে তখনও ভয় পায়। গল্পের শেষে দেখা যায় এক ছোট মেয়ে মিনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সেটি আসলে ম্যাডেলিন ছিল। সে আবারও রূপ বদলেছে। আর এই রহস্যের সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।